This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকও রয়েছে। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। আর এখানে আলোচ্য বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বকেয়া ডিএ সরকারি কর্মীদের, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আর বিজেপির যেটা সংকল্পপত্র ছিল সপ্তম পে কমিশন চালু করা, সেটা নিয়েও আলোচনা হতে পারে। গত ফেব্রুয়ারিতে সরকারি কর্মীদের বকেয়া ডিএ অবিলম্বে রাজ্যকে মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল। আর সেই কোর্টের নির্দেশ মতো 25% ডিএ মিটিয়েছে আগের সরকার, এখনো 75% বাকি রয়েছে ডিএ। তা কিভাবে মেটানো হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে আজকের ক্যাবিনেট মিটিংয়ে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়ার ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে, এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান, একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না। এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারে। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন সবই হবে আস্তে আস্তে। কেন্দ্র সরকারের স্তরেই সমস্ত দেওয়া হবে। সময় লাগছে একটু, টাকা পয়সার টান আছে তো, যেমন যেমন ফান্ড আসবে সেরম সেরম যাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। সেজন্য গত সপ্তাহে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যা যা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রায় সবই হয়ে গেছে ইমপ্লিমেন্ট। এবারে এই ধরনের কিছু পেন্ডিং বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে চর্চা হবে, আর তার অ্যাকশন দেখতে পাবেন ধীরে ধীরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো রাজ্য সরকারি চাকরিতে আবেদনের যে বয়স সীমা সেটা বাড়ানো হলো। একেবারে সরকারি যে নির্দেশিকা সেটা জারি করলো রাজ্য সরকার। এবার গ্রুপ এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা আবেদন করার 41 বছর, গ্রুপ বিতে 44 বছর, গ্রুপ সি, গ্রুপ ডিতে 45 বছর করা হয়েছে। আর যেসব পদে আগে থেকেই বয়স সীমা বাড়ানো ছিল সেগুলো অপরিবর্তিত থাকছে। পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যেমন এটা লাগু হচ্ছে, তেমনি অন্যান্য ক্ষেত্রেও, নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছর থাকছে। নতুন নিয়ম কার্যকর ধরা হচ্ছে 11 মে 2026 থেকে। অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয় প্রত্যেকটি বিভাগ সেটাকে ফলীভূত করে তাদের মতো করে, সেজন্য তারা আবার সার্কুলার জারি করছে, কাজ শুরু করে দিচ্ছে। ডিপার্টমেন্টাল মিটিংও আমরা করছি গিয়ে, যে কী করে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা সরকার ঘোষণা করেছে। এবং সমস্ত একদম ইমার্জেন্সিভাবে কাজকর্ম হচ্ছে সব ডিপার্টমেন্টে, সবাই করছেন। মন্ত্রী সংখ্যা কম আছেন, মন্ত্রিসভার বিস্তার হয়ে গেলে আরও ব্যাপক কাজ দেখতে পাবেন। সীমান্ত সুরক্ষার কাজে আরো গতি আনতে তৎপর হচ্ছে রাজ্য সরকার। জমি হস্তান্তরের জন্য 45 দিনের যে সময়সীমা সেটা টার্গেট করে এগোচ্ছে সরকার। কোথায় কি সমস্যা বুঝে নিতে চান মুখ্যমন্ত্রী। আজ বিএসএফ এর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী, আর বৈঠকে মুখ্য সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। দ্রুত যাতে সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি হস্তান্তর করা যায় তা নিয়ে এই আলোচনা হতে পারে এই বৈঠকে। অনুপ্রবেশ বন্ধ নিয়েও আলোচনা হতে পারে। গতকালই পেট্রাপোলের অরক্ষিত সীমান্ত পরিদর্শন করেন মন্ত্রী অশোক কীর্তনিয়া।
তাকে বললাম যে এখানে যে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখে নিন, আর বিএসএফকে পরিষ্কার বলে দিলাম দেশের সুরক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, যেটা সম্ভব, যেটা ইন্টারন্যাশনাল রুলস আছে, আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী ভারতীয় ভূখণ্ড যাতে বাংলাদেশের অভ্যাসে যতটা কম যায় তার ব্যবস্থা করবে। প্রসেস শুরু হয়ে গেছে, সেই দিন থেকে বলা হয়ে গেছে, জমির দেখা দেখি মাপ যোগ শুরু হয়ে গেছে এবং হস্তান্তরও শুরু হয়ে যাবে। যে প্রসিডিংস লাগে সরকারি কাজের যে সিস্টেম আছে সেটা মেনেই হবে এবং খুব দ্রুত গতিতেই হবে। গতকাল অশান্তি আর তারপর আজ কেমন আছে পাক সার্কাস? প্রথমথমে হয়ে রয়েছে গোটা এলাকা, কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, র্যাব নামানো হয়েছে, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা ঘটনাস্থলে আনা হয়েছে। জল কামান, কলকাতা পুলিশের বুলেট প্রুফ মার্কসম্যান গাড়ি। পাক সার্কাসের প্রতিবাদের নামে রাস্তা আটকে গতকাল গুন্ডামি হয়, আর এই ঘটনায় এখনো পর্যন্ত 38 জনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতদের মধ্যে 2 মহিলাও। পাক সার্কাসে কেন্দ্রীয় বাহিনীর টহল, পুলিশের ভ্যান, র্যাব নামানো হয়েছে, জল কামান মোতায়েন করা রয়েছে, বুলেট প্রুফ গাড়ি এনে রাখা হয়েছে। এখনো পর্যন্ত ধরপাকড় যে শুরু হয়েছে তাতে 38 জন গ্রেফতার করা হয়েছে, আর তার মধ্যে 2 মহিলাও আছেন। গতকাল এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, প্রতিবাদের নামে গুন্ডামি চলতে থাকে, কেন্দ্রীয় বাহিনী গতকালই নামানো হয়, আর আজ কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে গোটা এলাকা। থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। পাক সার্কাসে রবিবারের বিক্ষোভের পর সোমবার সকাল থেকেই পাক সার্কাস 7 পয়েন্ট চত্বরে প্রচুর পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। আমি ছবিটা দেখাতে পারবো আমার সহকর্মী সূর্যেন্দুকে, যে এই মুহূর্তে মহিলা সিআরপিএফের যারা জওয়ান এই মুহূর্তে গোটা পাক সার্কাস চত্বরের বিভিন্ন জায়গায় গোটা পাক সার্কাস চত্বরকে কার্যত ঘিরে রেখেছে, যাতে নতুন করে কোথাও অশান্তি বা কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য মহিলা সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি জল কামানের রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি পাক সার্কাসে জল কামানের একটা গাড়ি এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। তার কারণ যদি পরিস্থিতি আবার কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি হয় তাহলে জল কামান দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হবে। র্যাফ মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের, কলকাতা পুলিশের যথেষ্ট পরিমাণ র্যাফ রয়েছে, বজ্র গাড়ি রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের যে বিশেষ প্রশিক্ষিত র্যাফের বাহিনী তাদেরকে এই মুহূর্তে যে বজ্র গাড়ি সেই বজ্র গাড়িতে রাখা হয়েছে, অর্থাৎ যদি পরিস্থিতি সেরকম হয় সেইভাবে র্যাফকে ব্যবহার করা হবে। যদিও সোমবার সকাল থেকে যথেষ্ট শান্তিপূর্ণ দেখা যাচ্ছে পাক সার্কাস 7 পয়েন্ট চত্বর। ছবিতে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া স্বাভাবিক রয়েছে, পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, ইন্সপেক্টর রয়েছেন। সব দিক থেকে পাক সার্কাসকে কার্যত যাতে নতুন করে অশান্তি বা হিংসা ছড়াতে না পারে কার্যত ঘিরে রেখেছে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ক্যামেরা সূর্যেন্দ্রের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আমি এখানে বসছিলাম, ওই সামনের কাঁচ ভেঙে এসে একটা ইট এখানে এসে লাগে, আমি আমার গাড়িতে বসে রয়েছি, এবারে হঠাৎ সামনে দিয়ে 4-5খানা ইট এসে তার মধ্যে একটা ইট এসে আমার এখানটা লাগে। পুলিশ যেই এদিকে চলে গেছে অমনি সঙ্গে সঙ্গে কিছু পাবলিক এসে ইট ছুটতে শুরু করে। 3টে পুলিশের হায়ার্ড ভেহিকেল ভাঙচুর হয়েছে। আমরা তো কিছু অ্যারেস্ট করেছি, আইডেন্টিফিকেশন প্রসেস চলছে, ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখনো আপনাকে ফিগারটা বলতে পারছি না, বাট অ্যারেস্ট হয়েছে। সে পার্ট অফ ইনভেস্টিগেশন, আপনার কোশ্চেনটা যেটা আছে পার্ট অফ इन्वेस्टिगेशन। ठीक है, अवैध जमायत हुआ था, जब पुलिस जब हटाने गया था पुलिस के ऊपर अटैक हुआ था। पुलिस का जो SOP है, पुलिस वो SOP मुताबिक कार्रवाई किया है। हम लोग देखेंगे जो उसका पीछे कौन है, सबको हम लोग अरेस्ट करेंगे। ठीक है, उसका सबका खिलाफ में हम लोग कड़ा जो लीगल एक्शन है वो होगा। सारे लोकल हैं, सारे यहाँ के लोकल्स है, कुछ बाहर से भी हम लोग के पास ऐसे इंटेलिजेंस आया हुआ है। वी आर इन द प्रोसेस ऑफ वेरीफाइंग ऑल दोस नेम्स। পাক সার্কাসে ঘটনার পর আরো কড়া রাজ্য, কোনো রকম বেচাল বরদাস্ত করতে রাজি নয় নতুন সরকার, হাত অনেক দূর যাবে, সতর্কবার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। যারা এই ধরনের অবৈধ এনক্রোচমেন্ট করেছিল, রাজনৈতিক লাভ নিয়েছিল, তারা কিছু মানুষকে এই কাজে বাধা দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে। আমি বলে দিচ্ছি কোনো লাভ হবে না। এখানে শুরু হয়েছিল কিশোর বাহিনী রাস্তা অবরোধ করে বলেছিল রাজাবাজারে নামাজ পড়ব, কিন্তু পুলিশ যেই কথা বললো তারা কি আবার মসজিদের মধ্যে নামাজ পড়েছে। তো ধার্মিকভাবে আবেগকে কাজে লাগিয়ে আর প্রশাসনকে অসুবিধায় ফেলার যে চক্রান্ত,
এটা থেকে বিরত থাকুন যারা করছেন, নাহলে কি হচ্ছে হাতটা ওই অবধি যাবে না, আরও অনেক দূর অবধি চলে যাবে। এটা তো আমরা একদিন ভিডিও দেখতাম, কাশ্মীরে হয়েছে, ট্রোল পেন্টিং হতো, তারপরে পুলিশের অ্যাকশন। উত্তরপ্রদেশে দেখেছি পুলিশ গিয়েছিল উদ্ধার করতে, তার উপরে অ্যাটাক হয়েছিল, গুলিও চলেছিল, তারপরে পুলিশ কী করেছে। তো দেখে শেখা উচিত, নাহলে ঠেকে শিখতে হবে। এই জন্য ভুলে যায় যেন ওরা, এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সরকারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যারা এই ধরনের কাজে হস্তক্ষেপ করছেন, কষ্টটা তাদের হবে, জেলে ওদেরকে যেতে হবে, মাথা ওদের ফাটবে। যারা পেছন থেকে সুরসুরি দিচ্ছে তারা তো কিছু হবে না, পরে তাদের উপরে অ্যাকশন নিশ্চয়ই হবে।